হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এডুকেশন ইউনিট 1 থেকে আজকে ডে 1 এর ক্লাস। এইভাবে আমাদের ধারাবাহিকভাবে কন্টিনিউ ক্লাসগুলো হবে। তো আজকের আমাদের আলোচনার বিষয় স্বাধীনতার পরবর্তী সময় ভারতীয় শিক্ষা ব্যবস্থা যে ছিল, অর্থাৎ আমরা জানি 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15 আগস্টে, 1947 সালের 15ই আগস্ট, এবং তারপর থেকে অর্থাৎ যে এডুকেশন সিস্টেম ভারতীয় শিক্ষা ব্যবস্থা কি করে ধীরে ধীরে অগ্রসর হলো সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি। তোমাদের কিন্তু তৃতীয় সেমিস্টারে পুরো বিষয়টা কিন্তু এমসিকিউ এর উপরে পরীক্ষা হয়, কিন্তু শুধুমাত্র এমসিকিউ পড়লেই হবে না, জিনিসগুলোকে বুঝতে হবে এবং জানতেও হবে। তো ধারাবাহিকভাবে ক্লাসটিকে ধৈর্য ধরে শেষ অবধি করো, ভালো না লাগলে স্কিপ করে যাও পরবর্তীতে। কিন্তু আজকের ক্লাসটা যেহেতু ডে 1 ক্লাস, আমি বলবো ভালো মতো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো ক্লাসটি, বুঝতে পারবে যে ক্লাসটি কেমন লাগছে। শুরু করছি আজকের ক্লাসটি এবং পরবর্তীতে আমি ক্লাসটির শেষে আলোচনা করবো তোমাদের সঙ্গে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও। এবং আমি লাস্টেই বলবো সাবস্ক্রাইব করার কথা, প্রথমে বলবো না। এই ক্লাসটা দেখো, ভালো লাগলে করবে, না করলে করতে হবে না। ওকে, দেখো প্রথমত আমরা যদি বলি স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের কথা প্রথম, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন 1948 এর থেকে 1949, অর্থাৎ তুমি দেখো 1947 সালে 15ই আগস্ট হয়েছিল আমাদের দেশ স্বাধীন, তাই না? দেশ স্বাধীন হয়েছিল, আজাদি পেয়েছিলাম আমরা। কিন্তু এই আজাদির পরবর্তী বছর অর্থাৎ 1948-এই কিন্তু প্রথম শিক্ষা কমিশন আসলো ভারতবর্ষের শিক্ষার ডেভেলপমেন্টের জন্য, যেটাকে আমরা বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। এবং এটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নাম অনুসারে করা হয়েছিল, রাধাকৃষ্ণন কমিশন, যেহেতু তিনি সভাপতি ছিলেন। ডিটেলসে আসবে। তো ভূমিকা এবং কমিশন গঠনের ব্যাপারে প্রথমে আমরা জানবো কি বলেছে। দেখো, স্বাধীনোত্তর ভারতে মানে কি? স্বাধীনতা উত্তর ভারত, স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতা পাওয়ার আমাদের পরবর্তী সময়কালে বিশেষজ্ঞ নাগরিক তৈরি এবং শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। তাহলে কি বললাম, যে এখানে ভারতে ভালো নাগরিক তৈরি করার জন্য, কিন্তু যেন ভালো নাগরিক তৈরি হতে পারে, তাহলে ভালো নাগরিক কি করে তৈরি হতে হয়? ভালো এডুকেশন পেলে ভালো নাগরিক তৈরি হবে, ভালো শিক্ষা না পেলে তো ভালো নাগরিক তৈরি হতে পারবে না। তাহলে ভালো শিক্ষাটা কিন্তু খুব প্রয়োজন। তো এই কারণে কিন্তু শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল। 1948 সালের 5ই নভেম্বর ভারত সরকারের নির্দেশে 10 জন শিক্ষাবিদকে নিয়ে এই কমিশন গঠিত হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কমিশনের সভাপতি কিন্তু ছিলেন। তোমরা সবাই রাধাকৃষ্ণনকে চেনো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছর তার জন্মদিন উপলক্ষে 5 সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তো বলছে এটি রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। যেহেতু বললাম যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেই কারণে তার নাম অনুসারে কিন্তু এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরো একটি নাম আছে, যার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। তাহলে অবশ্যই এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, প্রথমত প্রথম যে স্বাধীনতা উত্তর ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল? তাহলে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কবে গঠিত হয়েছিল? 1948 সালের 5ই নভেম্বর। কে সভাপতি ছিল এই কমিশনের? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে। 1949 সালের আগস্ট মাসে কমিশন 207টি সুপারিশ সম্বলিত 747 পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন কিন্তু সরকারের কাছে কিন্তু পেশ করেন। পেশ করা মানে কি? উত্থাপন করা হয়েছিল। বোঝা গেল? আচ্ছা, তার পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব কি আছে এখানে। কমিশনের সদস্যবৃন্দ কারা ছিল? আমি বললাম 10 জন মেম্বার নিয়ে গঠিত হয়েছিল। তার মধ্যে 10 জনের মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। আমরা দেখতে পারি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সভাপতিত্ব করেছিলেন। এবং এই যে জায়গায় তোমরা সর্বমোট 10 জনকে এখানে যদিও বা দেখতে পাচ্ছ না, একজন হয়তো আবডালে রয়েছেন। তো 10 জন এই কমিটিতে মেম্বার ছিল, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। ঠিক আছে। তাহলে সর্বমোট কিন্তু কতজন মেম্বার ছিল? 10 জন মেম্বার ছিল এখানে, এবং তার মধ্যে 7 জন কিন্তু ভারতীয় এবং 3 জন কিন্তু বিদেশি। এই কমিশনের সম্পাদক ছিলেন, বলেছি যে সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং সম্পাদক কিন্তু মনে রাখবে, সম্পাদক আর সভাপতির মধ্যে গুলাবানা। সম্পাদক যদি বলে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত বা সিদ্ধান্ত। কমিশনের 3 জন বিদেশি সদস্য কারা কারা ছিলেন? ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গ্যান এবং ডক্টর জন টিগার্ট। এবং স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কিন্তু 1954 সালে ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবেও কিন্তু পালন করা হয়। এগুলো আমরা জানি, তাই না?
তারপরে আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে, কি রয়েছে উচ্চশিক্ষার লক্ষ্য। তাহলে এখানে কি বলছে, উচ্চশিক্ষার লক্ষ্য কি, নব ভারত গঠন, মানে স্বাধীনতা উত্তর ভারতে ব্রিটিশার্সরা যখন নেই আর, তখন আমাদের কি করতে হবে, নতুন ভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে, নতুন ভাবে ভারত গঠন করতে হবে। নেতৃত্বের প্রশিক্ষণ দান এবং চারিত্রিক উন্নতি সাধনকে বিশ্ববিদ্যালয় শিক্ষার অন্যতম লক্ষ্য হিসেবে কিন্তু ধরা হয়েছে। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা এবং কৃষি শিক্ষার প্রসারের ওপরেও কিন্তু এই কমিশন বিশেষ গুরুত্ব দিয়েছিল। অর্থাৎ সকলকে ওই ধারাবাহিকভাবে একরকম ভাবে পড়ালে কিন্তু হবে না, কাউকে কাউকে আধুনিক বিজ্ঞানে পারদর্শী করে তুলতে হবে, কাউকে টেকনোলজির দিক থেকে পারদর্শী করে তুলতে হবে, কাউকে এগ্রিকালচারাল সেক্টরে পারদর্শী করে তুলতে হবে। তো বিভিন্ন দিকে কিন্তু এই উচ্চশিক্ষা কথা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কিন্তু ভেবেছিল। এখানে তার একটা নমুনা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, কেউ সায়েন্টিস্ট, কেউ এগ্রিকালচারাল ফিল্ডে আছে, কেউ টেকনোলজি ফিল্ডে আছে, তো বিভিন্ন জন বিভিন্ন ফিল্ডে কাজ করবে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য ছিল। এবার শিক্ষার মান এবং কাঠামোটা কেমন ছিল সেটা আমরা একটু জেনে নেব। বলছে 12 বছর বিদ্যালয় শিক্ষা লাভের পর, অর্থাৎ 12 বছর প্রথমে যে কোনো বিদ্যালয়ে শিক্ষা লাভ করবে বা শিক্ষা গ্রহণ করবে, করার পরে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশের পর উচ্চ মাধ্যমিক, মানে 12 বছর আর কি বিদ্যালয় শিক্ষা লাভটা করলো, মানে উচ্চ মাধ্যমিক ক্রস করলো, শিক্ষার্থীরা কলেজে ভর্তি হতে পারবে। এটা আমরা এখনো জানি, আমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে কলেজে ভর্তি হই। স্নাতক স্তরে পাস কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর এবং অনার্স কোর্সের মেয়াদ সেই সময় 3 বছরের সুপারিশ করা হয়েছিল। যারা পাস কোর্স নিয়ে পড়বে তাদের জন্য 2 বছরের ছিল ডিগ্রি, আর তারপরে কিন্তু করা হলো 3 বছর, যেটা হচ্ছে অনার্সদের জন্য। তারপরে যেটা পাস অনার্স দুজনদেরই তোমার হচ্ছে 3 বছর করেই করা হলো। পরবর্তীতে কমিশনে আমরা পড়বো এডুকেশন কমিশন কি হয়েছিল। এখন যেমন তোমরা এনইপির আন্ডারে আছো, 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, যারা পাস কোর্সের আছে তারা 3 বছরে কলেজ কমপ্লিট করবে, কিন্তু যারা অনার্সের আছে তাদের 4 বছরে অর্থাৎ 8টা সেমিস্টারে কলেজ কমপ্লিট করবে, যেটাকে এনইপি আমরা বলছি, নিউ এডুকেশন পলিসি অনুযায়ী কি হচ্ছে FYUGP 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে 4 বছরের অনার্স কোর্স হবে। কিন্তু এখানে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে যেটা বলা হয়েছিল, কি বলা হয়েছিল, যে 2 বছর পাস কোর্সদের জন্য কোর্স থাকবে এবং যারা অনার্স হবে তাদের জন্য 3 বছর থাকবে। ক্লিয়ার? নেক্সট, স্নাতকোত্তর ডিগ্রি ও মাস্টার্স লাভের জন্য পাস কোর্সদের 2 বছর এবং অনার্স কোর্সের পর 1 বছর পড়াশোনা করতে হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম। পরে আলটিমেটলি তোমাকে পড়াশোনা তো করতে হবে ওই সেম ইয়ার, কিন্তু প্রথমে এখানে কলেজে 2 বছর পাস কোর্স আর মাস্টার ডিগ্রিতে আবার 2 বছর, কিন্তু যারা অনার্স 3 বছরে করে নিচ্ছে তাদের আবার এখানে 1 বছরে অনার্স কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? দেন বলছে উচ্চশিক্ষার মান বজায় রাখতে কলেজ সর্বাধিক 1500 জন এবং বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক 3000 জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে। মানে সিট আমরা বলি না, এই কলেজে এতটা সিট আছে, ওই কলেজে এতটা সিট আছে। তো রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে যেটা বলা হয়েছিল, উচ্চশিক্ষার মান যেন বজায় থাকে, সেই জন্য সবাই চান্স পাবে না, কলেজে সবাই পড়তে পারবে না, ইউনিভার্সিটিতে সবাই পড়তে পারবে না। এই জন্য বলছে কলেজে যদি অ্যাডমিশন করে কেউ, তাহলে সেক্ষেত্রে একটা কলেজে সেক্ষেত্রে 1500 জন ছাত্রছাত্রী অ্যাডমিশন করার কথা বলা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক কিন্তু 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারবে, সেটা বলা হয়েছিল। আচ্ছা, কলেজগুলিতে বছরে ন্যূনতম 180 দিন কার্য দিবস থাকতে হবে, মানে 365 দিনের মধ্যে 180 দিন কলেজ খোলা থাকতে হবে এবং কলেজে কিন্তু পড়াশোনা এই 180 দিন চলবে এবং প্রতিটি কলেজে টিউটোরিয়াল ক্লাসেসের ব্যবস্থাও কিন্তু করতে হবে, এটা বলা হয়েছিল রাধাকৃষ্ণন কমিশনে। ঠিক আছে, এখানে বিভিন্ন স্ট্রাকচারটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে, এখানে শিক্ষার পাঠ্যক্রম বা মাধ্যম, মানে কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনাটা হবে এবং তার ক্ষেত্রে পাঠ্যক্রম বা সিলেবাসটা কি হবে সেটাও বলা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে। বলছে বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রমকে মূলত 2টি পর্যায়ে ভাগ করা হয়েছে এখানে, একটা সাধারণধর্মী শিক্ষা এবং পেশাগত শিক্ষার কথা বলা হয়েছে। এই কমিশন 6 ধরনের পেশাগত শিক্ষার কথা বলেছে। কি কি পেশা হতে পারে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে? কৃষি ক্ষেত্রে হতে পারে, বাণিজ্য ক্ষেত্রে হতে পারে, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, প্রযুক্তিবিদ্যা হতে পারে, আইন হতে পারে এবং চিকিৎসা বিজ্ঞানও কিন্তু হতে পারে। শিক্ষার মাধ্যম কমিশন কিন্তু ত্রিভাষা সূত্রের কথা এখানে বলেছে। ত্রিভাষা বলতে 3টা ভাষার কথা বলেছে। একটা হচ্ছে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষার মাধ্যমে যে কেউ শিক্ষা অর্জন করতে পারে, নেক্সট রাষ্ট্রভাষা আমাদের দেশে যেটা ভাষা আছে সেটা, এবং ইংরেজিটাও যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেহেতু আমরা ইংরেজির মাধ্যমেও কিন্তু এই 3টা ভাষার মাধ্যমে শিক্ষা হবে। অর্থাৎ কি, কেউ কার আঞ্চলিক ভাষা অর্থাৎ মাতৃভাষা, যেমন আমাদের আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা আছে বাংলা, সেই বাংলাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি। রাষ্ট্রভাষা হিন্দি আছে আমাদের, সেই হিন্দিতে আমরা করতে পারি। দেন ইংরেজি আছে তোমার হচ্ছে আমরা সরকারি ভাষা বলতে পারি বা আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে বলতে পারি ইংরেজি। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু সুপারিশ করেছে। দেন উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষাকে কিন্তু গ্রহণ করার পক্ষে কিন্তু কমিশন মত প্রকাশ করেছে, যে যেহেতু একটা সন্তান বা একটা সন্ততি বা একটা বাচ্চা বা একটা ছাত্রছাত্রী
যেহেতু নিজের মাতৃভাষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক অবধি শিখবে, তাহলে উচ্চ শিক্ষাটা যেন সে মাতৃভাষার মাধ্যমে শিখতে পারে, তার কিন্তু যথাযথ ব্যবস্থা কিন্তু এই কমিশন করার কথা বলেছিল। আচ্ছা, নেক্সট বলছে এখানে পরীক্ষা পদ্ধতি, মানে ধর্মীয় শিক্ষা এবং পরীক্ষা সংস্কারের ক্ষেত্রে কি কথা বলেছিল। কি বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন কাজ শুরুর আগে কয়েক মিনিট নীরব প্রার্থনার মাধ্যমে ধর্মীয় শিক্ষার সূচনা করার সুপারিশ করা হয়েছে, যে ধর্ম শিক্ষাটাও দিতে হবে। কারণ একটা মানুষ যদি ধর্মের পথে থাকে তাহলে সে অধর্মের পথে যেতে পারে না, যার জন্য একটা ছাত্রছাত্রীকে সবার প্রথমে শিক্ষিত করার আগে নীতি শিক্ষা দেওয়াটা খুব দরকার, তাই না? তো সেই উদ্দেশ্যে দেখবা প্রতিদিন আমাদের প্রেয়ার হয়, আমাদের বিভিন্ন স্কুলগুলোতে প্রেয়ার হতো, আমরা প্রার্থনা করতাম, তারপরেই কিন্তু মূল ক্লাসে শুরু হতো। পরীক্ষা ব্যবস্থা রচনাধর্মীর পরিবর্তে যতটা সম্ভব নৈর্ব্যক্তিক এবং অবজেক্টিভ করার কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে, যে যতটা হবে শর্ট ভাবে হবে পরীক্ষাগুলো। ডিগ্রি কোর্সের ক্ষেত্রে 3 বছরের শেষে একটি মাত্র চূড়ান্ত পরীক্ষার পরিবর্তে প্রতি বছর একটি করে মোট 3টি পরীক্ষার কথা বলা হয়েছে। নারী শিক্ষা এবং শিক্ষার্থী কল্যাণের ব্যাপারে কি বলেছে এই কমিশন, রাধাকৃষ্ণন কমিশন বা উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন, দেখে একটু, উচ্চ মাধ্যমিক বলছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নারী শিক্ষার ক্ষেত্রে সমসুযোগের পাশাপাশি গার্হস্থ্য বিজ্ঞান, যেগুলো গৃহ বিজ্ঞান হয়, আমাদের জানি হোম সায়েন্স যেটাকে আমরা বলি, গার্হস্থ্য অর্থনীতি অর্থাৎ যেটা হোম ইকোনমি, ও গৃহ পরিচালনা যেটা হোম ম্যানেজমেন্ট আমরা বলি, এর মতো বিষয়গুলি উচ্চশিক্ষার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে, যে মেয়েদের জন্য এই সমস্ত বিষয়গুলো থাকবে। যেখানে আমরা একটু দেখতে পাচ্ছি যেখানে মেয়েদের জন্য যেমন কোনো কিচেন ট্রেনিং হতে পারে, টেইলার ট্রেনিং হতে পারে, বিভিন্ন রকমের সার্টিফিকেট কোর্স কিন্তু ওদের জন্য করা যেতে পারে। দেন বলছে মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য স্কলারশিপ বা বৃত্তি দেওয়ার কথাও কিন্তু এই কমিশনের সুপারিশে কিন্তু করা হয়েছে, যে এগুলোও করা হবে, যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী রয়েছে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থাও থাকবে। নেক্সট বলছে অর্থ সংস্থান এবং প্রশাসনের ক্ষেত্রে কি বলছে, উচ্চশিক্ষার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে গ্রহণ করতে হবে বলে কমিশন জানিয়েছে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা সংক্ষেপে ইউজিসি বলি, সেটা গঠনের সুপারিশ করা হয়েছে। মানে এর অধীনেই কিন্তু বিভিন্ন শিক্ষা কমিশনগুলো কাজ করবে। এবার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে কি বলছে, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রসারের জন্য ডেনমার্কের জনতা কলেজ বা পিপলস কলেজ এর অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। গ্রামীণ শিক্ষাকে 4টি স্তরে ভাগ করার কথা বলা হয়েছে। এটা বলছে প্রাথমিক ও বুনিয়াদি 4 বছর হবে, মাধ্যমিক 3 থেকে 4 বছর হবে, কলেজীয় যেটা হবে 3 বছর হবে, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 2 বছর হবে। এই 4টা ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। দেন বলছে গ্রামীণ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়গুলিকে সম্পূর্ণ আবাসিক করার কথা বলা হয়েছে। আবাসিক মানে যেটাকে আমরা বলি হোস্টেল টাইপ ব্যবস্থা থাকবে, এবং এখানে অর্ধেক সময় তাত্ত্বিক বিষয় এবং অর্ধেক সময় হাতে কলমে কাজ শেখানোর কথাও কিন্তু বলা হয়েছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি মনে করো যতই তোমাকে টেলারিং শিখাই দিই না কেন, বলে বলে তুমি টেলারিং শিখতে পারবে না যতক্ষণ তুমি মেশিন ধরবে না। এখানে দেখতে পাচ্ছ মেশিনের মাধ্যমে কাজ হচ্ছে। এখানে এটাকে বলে হাতে কলমে করে শেখানো বা হাতে কলমে করে দেখানো। নেক্সট বলছে গ্রামীণ শিক্ষা সম্পর্কিত সুপারিশের ভিত্তিতে 1956 সালে গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হাইয়ার এডুকেশন স্থাপিতও কিন্তু হয়েছিল। লাস্ট যেটা মূল্যায়ন ও সীমাবদ্ধতা, গ্রামীণ উন্নয়নের জন্য কৃষি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল এই কমিশনের। এটা কিন্তু একটা অত্যন্ত জটিল এবং মৌলিক বিপ্লবাত্মক দিক। একটা কমিশনের ধর্ম এবং নৈতিক শিক্ষা সম্পর্কে দেওয়া সুপারিশগুলি কিন্তু অস্পষ্ট এবং বিমূর্ত ছিল, যা এই কমিশনের একটি বড় সীমাবদ্ধতা। এখান থেকে তোমাদের যা আসবে এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন আসবে, কোনো বড় প্রশ্ন তোমাদের এখান থেকে থাকবে না। তো আমি কিন্তু প্রত্যেকটা কমিশন আজকে যেটা তোমাদের পড়ালাম সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের ডিটেলসটা আলোচনা করলাম। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে এগুলোকে নোট ডাউন করে পড়ো। যদি ক্লাসটা নোটগুলো এখন তুমি লিখতে না পারো তাহলে আরেকবার করে দেখে সেই জিনিসগুলোকে নোট ডাউন করে নাও, দেখবে এই কমিশনটা পড়া হয়ে যাবে। তো আজকে ডে 1 ক্লাসে তোমাদের করালাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। তোমরা যারা আমাদের কাছে সরাসরি পড়তে চাইছো অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 70763986। যদি এডুকেশন বিষয়টা সারা বছরের জন্য পড়তে চাও তাহলে আমাদের কোর্স ফি রয়েছে মাত্র 299 টাকা, পুরো বছরের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো। আরো অন্যান্য বিষয়গুলো আমাদের সেন্টারে পড়ানো হচ্ছে, বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছেন, পড়াচ্ছেন। তো তাদের ক্লাসগুলো যদি দেখতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। বিভিন্ন বিষয় ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু করানো হচ্ছে এখানে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।